সুপ্রিয় দর্শক, স্বাগতম জানাচ্ছি সর্বশেষ আপডেট বাংলা সংবাদে। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম, এরপর থাকছে বিস্তারিত। শুরুতেই জানিয়ে দেব ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই আন্দোলনকারীরা। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে জুলাইয়ের মামলার থলের বিড়াল ফাঁস, গুলিবিদ্ধের ভুয়া দাবি। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব শিশুরা মরে টিকার অভাবে, ইউনুস কেন ভিভিআইপি প্রোটোকলে। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে রোহিঙ্গা শিবির থেকে ছড়ানো হামে বাংলাদেশ উজাড়, কাঠগড়ায় ইউনুস ও তার বান্ধবী। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব হাসপাতালে টিকা নেই, সুন্দরগঞ্জে জলাতঙ্কে 5 মৃত্যু, ধুঁকছে দেশের স্বাস্থ্যখাত। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে জয় বাংলা জয় বঙ্গবন্ধু বলায় এবার মুক্তিযোদ্ধাকে লাঞ্ছনা, মারধর বাংলাদেশে, অভিযুক্ত বিএনপি। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব চট্টগ্রামে চাঁদাবাজির অভিযোগে ছাত্রদলের আহ্বায়কের ভাই আটক। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব যশোর জেলা যুবলীগের সভাপতি গ্রেফতার। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে রায়পুরে বিএনপির 2 গ্রুপে সংঘর্ষ, আহত 10। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এবং সর্বশেষ জানিয়ে দেব জনগণের বিরুদ্ধে দাঁড়িয়ে কেউ রেহাই পায়নি, বিএনপিও পাবে না। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। সুপ্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারই শুনবেন বিস্তারিত। তার আগে ভিডিওটি ভালো লাগলে এবং সর্বশেষ আপডেট নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। আবার বাংলাদেশের জাতীয় রাজনীতিতে ফিরে এসেছে ডিপ স্টেট। জুলাই অভ্যুত্থান ও পরবর্তী পর্যায়ে হাসিনা সরকারের পতনের পর এসেছিল ডিপ স্টেটের প্রসঙ্গ। বলা হচ্ছিল একটি নির্বাচিত সরকারকে ক্ষমতা থেকে সরিয়ে দিয়েছে ডিপ স্টেট। অভিযোগের নিশানায় ছিলেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প, যদিও ট্রাম্প সেই অভিযোগ অস্বীকার করেন। এই প্রসঙ্গে হাসিনা ক্ষমতা থেকে সরে যাওয়ার পর বিভিন্ন গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারের কথা বলতে হয়। প্রথম দিকের সাক্ষাৎকারে তার মুখে ডিপ স্টেট শব্দটি শোনা যায়নি। পরবর্তীকালে তিনি সরাসরি আমেরিকাকে দায়ী করেন, জানিয়ে দেন আমেরিকা তাকে সেন্ট মার্টিন দ্বীপ তুলে দেওয়ার জন্য চাপ দিচ্ছিল। কিন্তু দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিসর্জন দিয়ে তিনি কোনোভাবেই সেন্ট মার্টিন দ্বীপ আমেরিকার হাতে তুলে দেবেন না। তার জন্য ক্ষমতা থেকে তাকে সরে যেতে হলে তিনি চলে যাবেন। হাসিনা ক্ষমতা থেকে সরে গিয়েছেন। মোহাম্মদ ইউনুস তদারকি সরকার প্রধানের দায়িত্বভার গ্রহণ করেন। এই পালাবদল ও ইউনুসের ক্ষমতায় আসীন হওয়ার পিছনেও যে আমেরিকার হাত ছিল তা নিয়ে কোনো সন্দেহ নেই। যদিও ট্রাম্প প্রশাসন সম্প্রতি দাবি করে যে তারা আর রেজিম চেঞ্জের পক্ষপাতী নন, কিন্তু মার্কিন মুলুক যে তাদের চরিত্র বদল করতে রাজি নয় তার একাধিক উদাহরণ রয়েছে। পাকিস্তানে ইমরান সরকারকে ক্ষমতা থেকে তারাই সরিয়ে দিয়েছিল। নেপালেও পালাবদলের পিছনে তাদের হাত রয়েছে বলে মনে করা হচ্ছে। এমনকি ভারতেও তারা পালাবদল চেয়েছিল, কিন্তু পেরে ওঠেনি। এবার তো সরাসরি তদারকি সরকারের সাবেক ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদের মুখে শোনা গেল ডিপ স্টেটের কথা। সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের দায়িত্ব পালনের শুরুর দিকেই ডিপ স্টেটের ভিতরের কিছু শক্তিশালী প্রতিষ্ঠান তাদের পক্ষ থেকে 2029 সাল পর্যন্ত ক্ষমতায় থেকে যাওয়ার একটি প্রস্তাব দেওয়া হয়। কি বলেছেন পূর্বতন তদারকি সরকারের এই উপদেষ্টা? তিনি বলেন অন্তর্বর্তী সরকার যেন 2029 সাল পর্যন্ত ক্ষমতায় থাকতে পারে, ডিপ স্টেট এমন একটা স্ট্র্যাটেজি সাজিয়ে দিয়েছিল। আসিফ মাহমুদ সজীব ভুইয়া বলেন, আমরা যখন সরকারের দায়িত্বে ছিলাম শুরুর দিকে আমাদের বিভিন্ন শক্তিশালী ইনস্টিটিউশন, যাদেরকে আসলে ডিপ স্টেট বলা হয়, তাদের কাছ থেকে আমাদের অফার করা হয়েছিল। বলা হয়েছিল শেখ হাসিনার যে মেয়াদ আছে 2029 সাল পর্যন্ত, সেটি আপনারা শেষ করুন, আমরা আপনাদের সহযোগিতা করব। তিনি জানান প্রস্তাবের সঙ্গে কিছু শর্তও জুড়ে দেওয়া হয়েছিল। নির্দিষ্ট কিছু ক্ষেত্রে এসব গোষ্ঠীকে সুবিধা দেওয়ার পাশাপাশি একটি রাজনৈতিক রোডম্যাপও তুলে ধরা হয়। ওই রোডম্যাপে বিএনপির শীর্ষ নেতাদের সাজা বহাল রেখে নির্বাচনী প্রক্রিয়া প্রভাবিত করার পরিকল্পনার কথা বলা হয়। আসিফ বলেন, আদালতের মাধ্যমে মামলার কার্যক্রম দীর্ঘায়িত করে বিএনপি নেতাদের নির্বাচন থেকে দূরে রাখার কৌশল সাজানো হয়। তারেক রহমানের বিরুদ্ধে থাকা সাজা বহাল রাখলে তিনি নির্বাচনে অংশ নিতে পারতেন না।
তার কথায় ডিপ স্টেট পুরো একটি কৌশল তৈরি করে দিয়েছিল। সেই কৌশল হল কিভাবে তাদের সঙ্গে সমঝোতার ভিত্তিতে ক্ষমতায় থাকা যায়। তবে এনসিপি তাদের সেই প্রস্তাবে সায় দেয়নি। তিনি আরও বলেন, এনসিপি একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন চেয়েছিল বলেই তারা স্বেচ্ছায় অন্তর্বর্তী সরকার থেকে পদত্যাগ করেন। আসিফের ভাষায় তাদের অফার করা হয়েছিল। এই বক্তব্যের মাধ্যমে তিনি বোঝাতে চেয়েছেন তারা ডিপ স্টেটের টোপ গিলতে চায়নি। কিন্তু বাস্তবে কি তারা রাজি ছিল না? গত 18 মাস তারা যে ক্ষমতায় ছিলেন তার জন্য কি আমেরিকার আশীর্বাদী হাত তাদের মাথায় ছিল না? মাত্র 2 মাসের আন্দোলনে যদি একটি সরকারকে ডিপ স্টেট উপড়ে ফেলতে পারে, তাহলে ইউনুস সরকারের 1.5 বছর ক্ষমতায় থেকে যাওয়া আমেরিকার প্রচ্ছন্ন মদত ছাড়া কোনোভাবেই হতে পারে না। জুলাই দাঙ্গার প্রেক্ষাপটকে ব্যবহার করে ব্যক্তিগত আক্রোশ ও রাজনৈতিক প্রতিহিংসা মেটানোর এক উদ্বেগজনক চিত্র উঠে এসেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের সাম্প্রতিক তদন্তে দেখা গেছে আন্দোলনে গুলিবিদ্ধ হওয়ার ভুয়া দাবি থেকে শুরু করে বেঁচে থাকা মানুষকে মৃত সাজিয়ে মামলা করার মতো জালিয়াতির ঘটনা ঘটছে। শীর্ষ ইংরেজি দৈনিক ডেইলি স্টারের এক প্রতিবেদনে বলা হয়, সিলেটের কোম্পানিগঞ্জে 10ম শ্রেণীর এক শিক্ষার্থীর মা স্থানীয় রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে তার ছেলেকে গুলি করার অভিযোগে মামলা করেছিলেন। তবে পিবিআইয়ের তদন্তে বেরিয়ে আসে যে ওই শিক্ষার্থী গুলিবিদ্ধ হয়নি, বরং একটি মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হয়েছিল। মূলত পারিবারিক ও রাজনৈতিক বিরোধের জেরে প্রতিপক্ষকে ফাঁসাতে এই সাজানো মামলা করা হয়। অনুরূপ একটি চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে রাজধানীর উত্তরায়, যেখানে 20 বছর বয়সী এক তরুণ গুলিতে নিহত হয়েছেন এবং তার লাশ গুম করা হয়েছে দাবি করে মামলা করেন তার মা। অথচ তদন্তে দেখা যায় ওই তরুণ বহাল তবিয়তে বেঁচে আছেন এবং অন্য একটি মামলায় পুলিশের হাতে গ্রেফতারও হয়েছিলেন। পুলিশ প্রশাসন জানিয়েছে, এসব ভুয়া মামলার কারণে সাধারণ মানুষ চরম আর্থিক ও মানসিক ক্ষতির শিকার হচ্ছেন। মিথ্যা মামলা দায়েরকারীদের বিরুদ্ধে দণ্ডবিধির 211 ধারায় আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে, যেখানে অপরাধ ভেদে 2 থেকে 7 বছরের কারাদণ্ডের বিধান রয়েছে। মানবাধিকার কর্মীরা এই প্রবণতাকে আইনি ব্যবস্থার চরম অপব্যবহার হিসেবে আখ্যায়িত করেছেন। তারা মনে করছেন একটি স্বার্থান্বেষী গোষ্ঠী ব্যক্তিগত প্রতিশোধ নিতে জুলাই দাঙ্গাকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। হামের টিকা না কিনে পরিকল্পিতভাবে শিশুদের মৃত্যুর মুখে ঠেলে দেওয়ার প্রতিবাদে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস ও সাবেক স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের বিচার দাবি করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চবির এক সাবেক শিক্ষার্থী। বৃহস্পতিবার সকালে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে একটি শিশুর প্রতীকী মরদেহ কোলে নিয়ে এই প্রতিবাদ কর্মসূচি পালন করেন তিনি। বিক্ষোভকারী শিক্ষার্থীর নাম ওয়াহিদুল আলম, যিনি চবির স্পোর্টস সায়েন্স বিভাগের 2016-17 শিক্ষাবর্ষের ছাত্র। কর্মসূচিকালে তার হাতে থাকা প্ল্যাকার্ডে লেখা ছিল, হামে আমার শিশুর প্রাণ ঝরে, ইউনুস কেন ভিভিআইপি সার্ভিস চড়ে। ওয়াহিদুল আলম বলেন, দেশের শিশুরা যখন টিকার অভাবে মারা যাচ্ছে, তখন প্রধান উপদেষ্টা ভিভিআইপি প্রোটোকল নিয়ে ঘুরে বেড়াচ্ছেন। পূর্ববর্তী সরকার টিকার বাজেট রেখে যাওয়ার পরেও কেন আজ টিকার হাহাকার তৈরি হল এবং শিশুদের জীবন গেল, সেই জবাব সরকারকে দিতে হবে। তিনি এই শিশু মৃত্যুর ঘটনাকে পরিকল্পিত হত্যাকাণ্ড অভিহিত করে অতি দ্রুত ড. ইউনুসের গ্রেপ্তার দাবি করেন। উল্লেখ্য, সম্প্রতি দেশ জুড়ে হামের প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় এবং পর্যাপ্ত টিকা না থাকায় শত শত শিশু আক্রান্ত হচ্ছে। বিভিন্ন সরকারি হাসপাতালে টিকার সংকট নিয়ে জনমনে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। চবি ক্যাম্পাসে এই প্রতীকী প্রতিবাদ সাধারণ শিক্ষার্থী ও পথচারীদের মধ্যে ব্যাপক কৌতূহল ও আলোচনার জন্ম দিয়েছে। বাংলাদেশ জুড়ে হাম যে মহামারী হিসাবে ছড়িয়ে পড়েছে তা আর শিশুদের মধ্যে সীমাবদ্ধ নেই। কিশোর ও মধ্যবয়স্করাও হামের সংক্রমণে আক্রান্ত হচ্ছে। এর মধ্যে বেশ কিছু বয়স্ক রোগীর শারীরিক পরিস্থিতি খারাপ হওয়ায় হাসপাতালে ভর্তি করতে হয়েছে। চিকিৎসকেরা বলছেন, প্রচণ্ড জ্বর, গায়ে হাত পায়ে যন্ত্রণা এবং গায়ে গুটি বেরোনো হাম সংক্রমণের উপসর্গ। তবে শিশুদের প্রতিরোধ ক্ষমতা কম হওয়ায় হামে তারাই বেশি কাবু হচ্ছে। তুলনায় বয়স্কদের অতটা কাবু করতে পারে না হামের
হামের জীবাণু, কিন্তু প্রতিরোধ ক্ষমতা কম এমন বয়স্করাও এই রোগে মৃত্যুমুখে পৌঁছে যেতে পারেন। বাংলাদেশের স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে জানানো হয়েছে, গত বৃহস্পতিবার সকাল থেকে শুক্রবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় গোটা দেশে হাম ও হামের উপসর্গে আরও ১২ জনের মৃত্যু হওয়ায় গত ২ মাসে মোট শিশু মৃত্যু ৪৫১ জনে দাঁড়িয়েছে। গত ১৫ মার্চ থেকে ১৫ মে পর্যন্ত দেশে আক্রান্ত হয়েছে ৬১,০০০-এর বেশি শিশু। ৪০,১৭৬ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে এবং চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন ৩৬,০৫৫ জন। স্বাস্থ্য অধিদপ্তরের হিসেব অনুযায়ী ১৫ মার্চ থেকে ১৫ মে পর্যন্ত সন্দেহজনক হামে মৃত্যুর সংখ্যা ৩৭৭ জন এবং নিশ্চিত হামে মৃত্যুর সংখ্যা ৭৪ জন। অর্থাৎ এই সময়ে মোট মৃত শিশুর সংখ্যা দাঁড়িয়েছে ৪৫১ জন। এই পরিসংখ্যান সরকারের, বেসরকারি হিসেবে এই সংখ্যা অন্তত ১,৫০০। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, বাংলাদেশে এই হাম ছড়িয়েছে রোহিঙ্গা শরণার্থী শিবিরগুলি থেকে। এ বছরের জানুয়ারিতে মিয়ানমার সীমান্তের কাছে ওখিয়ায় রোহিঙ্গা শিবিরে প্রথম হামের প্রাদুর্ভাব দেখা দেয়। ১২ই ফেব্রুয়ারি নির্বাচন এবং সরকার পরিবর্তনের মধ্যে কেউ সেদিকে গুরুত্ব না দেওয়ায় মার্চের মধ্যে তা গোটা দেশে ছড়িয়ে পড়ে। বর্তমানে বাংলাদেশের ৬৪টি জেলার মধ্যে ৫৮টিতেই হামের সংক্রমণ ছড়িয়ে পড়েছে। কিন্তু হাম এভাবে ছড়িয়ে পড়ল কিভাবে? চিকিৎসকেরা বলছেন, নিয়মিত টিকাদানের মাধ্যমে হাম, টিবি ও রুবেলা জাতীয় রোগের বিরুদ্ধে সমাজে হার্ড ইমিউনিটি গড়ে তোলা হয়। এর ফলে এই জীবাণু সংক্রমণের অনুকূল শরীর না পেয়ে ছড়াতে পারে না। ২০২৪-এর এপ্রিল থেকে দেশজুড়ে হামের টিকাদান কর্মসূচি চালু হয়েছিল। চিকিৎসকেরা বলছেন, মাঝে মাঝে এমন গণটিকাদানের ফলে হার্ড ইমিউনিটির ফাঁকফোকরগুলি ভরাট হয়ে সংক্রমণের বিরুদ্ধে প্রতিরোধ জোরদার হয়। কিন্তু ২০২৪-এর ৫ই আগস্ট গণ অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতন হয়। ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার সব রকম টিকাদান কর্মসূচি অপ্রয়োজনীয় জ্ঞানে স্থগিত করে দেয়। জনস্বাস্থ্যবিদেরা বলছেন, অপশাসনের এত বড় উদাহরণ দেখা যায় না। সেই সময় ইউনিসেফের কর্মকর্তারা একাধিকবার সরকারের উচ্চ পর্যায়কে সতর্ক করে জানিয়েছিলেন, দেশে ভয়াবহ বিপর্যয় নেমে আসবে। টিকা সংগ্রহে ১২ মাস বিলম্ব ঘটবে। ইউনিসেফের বাংলাদেশ প্রতিনিধি রানা ফ্লাওয়ার্স অন্তর্বর্তী সরকারের স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমকেও বারবার সতর্ক করেছিলেন, তবে কেউ শোনেননি তার কথা। এই কারণেই শয়ে শয়ে শিশু মৃত্যুর জন্য ইউনূস ও তার স্বাস্থ্য উপদেষ্টা বান্ধবী নূরজাহানের গ্রেপ্তার ও বিচারের দাবি জোরদার হচ্ছে। মানুষ রাস্তায় নেমেছেন। বিএনপি সরকার অবশ্য ইউনূস সরকারের দায় নিয়ে সাড়া শব্দ করছে না, তবে দাবি জোরদার হচ্ছে। প্রতিদিন মারা যাচ্ছে অজস্র শিশু। সরকার নতুন করে টিকা দেওয়া শুরু করলেও হামের প্রাদুর্ভাব কমার লক্ষণ দেখা যাচ্ছে না। সরকারি হাসপাতালে জলাতঙ্কের প্রতিষেধক ভ্যাকসিন না মেলায় গাইবান্ধার সুন্দরগঞ্জে গত ৮ দিনে ৫ জনের মৃত্যু হয়েছে। গত ২২ এপ্রিল একটি পাগলা কুকুরের কামড়ে আক্রান্ত ১৬ জনের মধ্যে একে একে ৫ জন মারা যাওয়ায় পুরো এলাকায় এখন শোক ও আতঙ্ক বিরাজ করছে। নিহতরা হলেন আফরুজা বেগম, সুলতানা বেগম, নন্দরানী, ফুলমিয়া ও রত্নেশ্বর। ভুক্তভোগী পরিবারগুলোর অভিযোগ, গাইবান্ধা সদর হাসপাতাল ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালেও সরকারি টিকা পাওয়া যায়নি। পরে দোকান থেকে কিনে টিকা দিলেও শেষ রক্ষা হয়নি। স্বজনদের দাবি, টিকার মানহীনতা অথবা ডোজের সঠিক প্রয়োগ না হওয়ায় একের পর এক মৃত্যুর ঘটনা ঘটছে। সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার দিবাকর বসাক স্বীকার করেছেন যে গত ১.৫ বছর ধরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জলাতঙ্কের টিকার কোনো সরবরাহ নেই। বারবার চাহিদাপত্র পাঠিয়েও টিকা মেলেনি। গাইবান্ধার সিভিল সার্জন ডাক্তার রফিকুজ্জামানও দীর্ঘদিন সরবরাহ বন্ধ থাকার বিষয়টি নিশ্চিত করেছেন। শুধু গাইবান্ধা নয়, খুলনা, রাজশাহী, নওগাঁ ও বরিশাল সহ দেশের বিভিন্ন জেলায় জলাতঙ্কের টিকার তীব্র সংকট দেখা দিয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ২০২৪ সালে কোনো পরিকল্পনা ছাড়াই ৫ বছর মেয়াদী কর্মসূচি স্থগিত করা এবং অর্থ সংকটের কারণে টিকা সংগ্রহ ব্যাহত হচ্ছে। স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক পরিচালক অধ্যাপক ডাক্তার বেনজির আহমেদ এই পরিস্থিতিকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের চরম অবহেলা হিসেবে চিহ্নিত করেছেন। তবে বর্তমান স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন জানিয়েছেন, ইউনিসেফের মাধ্যমে ৯ লাখ ডোজ টিকা কেনার অনুমোদন দেওয়া হয়েছে, যা আগামী ১৫ দিনের মধ্যে দেশে পৌঁছাবে। ভাষণ শেষে প্রবীণ ভদ্রলোক বলেছিলেন,
জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। এরপরই তার ওপর শুরু হয় হামলা, ধাক্কাধাক্কি, অকথ্য ভাষায় গালাগাল। শেষে মাইকে ঘোষণা করে ক্ষমা চাইতে বাধ্য করা হয়েছে ওই প্রবীণকে, যিনি একজন মুক্তিযোদ্ধা। এই ঘটনা ঘটেছে বাংলাদেশের নওগাঁর নিয়ামতপুর উপজেলায়। সেখানে বাজেট পেশের পর স্থানীয়দের আলোচনায় বিশেষ অতিথি হিসাবে আমন্ত্রণ জানানো হয়েছিল মুক্তিযোদ্ধা মিজানুর রহমানকে। ভাষণ শেষে তিনি জয় বাংলা এবং জয় বঙ্গবন্ধু বলায় নিজেই ভুল হয়েছে, মুখ ফসকে বলে ফেলেছি ইত্যাদি বলে ক্ষমা চান। কিন্তু তাতে দমেনি সবাই উপস্থিত বিএনপির কতিপয় নেতাকর্মী। তাদের অন্যতম বিএনপির যুব সংগঠন যুবদলের নেতা আলাউদ্দিন ওই প্রবীণ মুক্তিযোদ্ধার উপর চড়াও হন। বিএনপির জয় বাংলা এবং জয় বঙ্গবন্ধু স্লোগানে আপত্তি আছে জানা থাকায় ওই প্রবীণ নিজে থেকেই ভুল স্বীকার করেছিলেন। তারপরও তার রেহাই মেলেনি। যদিও বিএনপি নেতৃত্ব এ জাতীয় একাধিক ঘটনার মতো এক্ষেত্রেও দাবি করেছে অভিযুক্ত আলাউদ্দিন তাদের দলের কেউ নয়। শুক্রবারই চট্টগ্রামে পুলিশ ১৬ জন আওয়ামী লীগ কর্মীকে গ্রেপ্তার করে। তারা চট্টগ্রামের জনপ্রিয় নেতা মোশাররফ হোসেনের অন্ত্যেষ্টি বা জানাজায় অংশ নিয়ে জয় বাংলা বলে স্লোগান দিয়েছিলেন। শুধু এই কারণে পুলিশ তাদের গ্রেপ্তার করে আদালতে পেশ করে এবং বিচারক অভিযুক্তদের কারাগারে পাঠিয়েছে। বাংলাদেশে বিগত অন্তর্বর্তী সময়ে জয় বাংলা বলায় বহু মানুষকে জেলে যেতে হয়েছে। মুক্তিযোদ্ধাদের ওপর নিপীড়ন, নির্যাতন, লাঞ্ছনার ঘটনা মাত্রা ছাড়িয়েছিল। এমনকি এক মুক্তিযোদ্ধাকে গলায় জুতোর মালা পরিয়ে এলাকায় ঘোরানো হয়। বাংলাদেশের রাজনৈতিক ও সুশীল সমাজের অনেকেই প্রশ্ন তুলছেন, নির্বাচনের আগে বিএনপি তাদের মুক্তিযুদ্ধের প্রধান সৈনিক বলে দাবি করে ভোট আদায় করে এখন উল্টো কথা বলছে। চলতি বছরের ফেব্রুয়ারির মাঝামাঝি তারিক রহমানের নেতৃত্বে নতুন সরকার ক্ষমতায় আসার পরও মুক্তিযোদ্ধাদের লাঞ্ছনা এবং জয় বাংলা স্লোগান বলায় গ্রেপ্তার, নিপীড়ন, নির্যাতনের ঘটনা থামেনি। চট্টগ্রাম বন্দর থানার নিমতলা এলাকা থেকে চাঁদাবাজির অভিযোগে নগর ছাত্রদলের আহ্বায়ক সাইফুল ইসলামের ছোট ভাই ওয়াহিদুল আলমকে আটক করেছে পুলিশ। শনিবার দিবাগত রাত ১টার দিকে তাকে আটক করা হয়। তিনি ওই এলাকার হারুন সওয়াদাগর বা কমিশনার হারুনের ছেলে। বন্দর জোনের সহকারী পুলিশ কমিশনার এসি মোহাম্মদ মাজহারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, আমাদের কাছে চাঁদাবাজ মানে চাঁদাবাজ, রাজনৈতিক পরিচয় মুখ্য নয়। চাঁদাবাজির অভিযোগে ওয়াহিদুল আলমকে আটক করা হয়েছে। সকালে ভুক্তভোগী মামলা করলে তাকে গ্রেপ্তার দেখানো হবে। এ বিষয়ে জানতে নগর ছাত্রদলের আহ্বায়ক সাইফুল ইসলামের মুঠোফোনে বারবার কল দিয়েও পাওয়া যায়নি। খুদে বার্তা পাঠিয়েও সাড়া মেলেনি। যশোর সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মুস্তফা ফরিদ আহমেদ চৌধুরীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার ১৬ই মে রাত ১০টার দিকে জেলা গোয়েন্দা পুলিশ ডিবি তাকে গ্রেপ্তার করে কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাসুম খান বিষয়টি নিশ্চিত করেছেন। ফরিদ চৌধুরী শহরের ২৬১/১ লোন অফিস পাড়ার মৃত আনোয়ার আলী চৌধুরীর ছেলে। তিনি জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং জেলা আওয়ামী যুবলীগের সভাপতি। তবে পরিবারের সদস্যদের দাবি, রাতে শহরের খালধার রোডের বাড়ি থেকে মোস্তফা ফরিদ আহমেদকে ধরে নিয়ে যায় পুলিশ। পুলিশ জানিয়েছে, নাশকতার বিভিন্ন অভিযোগে তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ওসি মাসুম খান বলেন, বিষয়টি নিয়ে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কাজ করছেন। বিস্তারিত তথ্য জেলা পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হবে। ৫ই অগস্ট গণ অভ্যুত্থানের পর আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের শীর্ষ নেতারা আত্মগোপনে চলে গেলেও মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী নিজ বাড়িতেই লক্ষ্মীপুরের রায়পুরে মাঝঘাটের আধিপত্যকে কেন্দ্র করে বিএনপির ২ গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে রাব্বি ২২, ফরহাদ ২৭, সুমন ৩০ ও দেলোয়ার ৩২ বলে জানা গেছে। শনিবার সকালে উপজেলার উত্তর চরবংশী ইউনিয়নের সাজু মোল্লার মাঝঘাট এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয় বিএনপি নেতা শফিউদ্দিন ষাট অভিযোগ করে বলেন, একই ইউনিয়নের বিএনপি নেতা ফারুক সর্দার, যুবদল নেতা আবুল কালাম বলি ও তারেক সর্দারের নেতৃত্বে শতাধিক বহিরাগত লোক মাঝঘাট দখলের উদ্দেশ্যে অতর্কিত হামলা চালায়।
হামলায় রাব্বি ও ফরহাদ সহ ৮ জন আহত হন। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন রায়পুর থানার পুলিশ পরিদর্শক তদন্ত আব্দুল মান্নান। তবে অভিযোগ অস্বীকার করে বিএনপির ওয়ার্ড সহসভাপতি ফারুক সর্দার বলেন, ১৭ বছর আগে থেকে আমি ঘাটের মালিক ছিলাম, যা আমরা কয়েকজন যৌথভাবে পরিচালনা করে আসছি। আজকের ঘটনা তারা নিজেরা মারামারি করেছে। ঘটনাস্থলে আমাদের দেলোয়ার ও সুমন নামে ২ জন আহত হয়েছে। তারা নিজেরা মারামারি করে উল্টো আমাদের ওপর হামলা চালিয়েছে। অন্যদিকে আরেক অভিযুক্ত উত্তর চর আবাবেল ইউনিয়ন যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি আবুল কালাম আজাদ বলি বলেন, ঘটনার সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই। আমাকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে জড়ানো হয়েছে, বরং আমি মারামারি থামানোর চেষ্টা করেছি। শফি সর্দার উত্তর চরবংশী ইউনিয়নের ১ নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহসাধারণ সম্পাদক ও মুহিউদ্দিন গাজী একই ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক। অন্যদিকে ফারুক সর্দার একই ইউনিয়ন বিএনপির ১ নং ওয়ার্ড সহসভাপতি ও আবুল কালাম আজাদ বলি উত্তর চর আবাবেল ইউনিয়ন যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি। উল্লেখ্য, গত ৭ এপ্রিল ২০২৫ উপজেলার উত্তর চরবংশীর মালেক খাঁ ব্রিজ সংলগ্ন সড়কে বিএনপির ২ গ্রুপের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে। ওই ঘটনায় স্পেন প্রবাসী সাইজ উদ্দিন দেওয়ান ও জসিম উদ্দিন ব্যাপারী নামে ২ বিএনপি কর্মী নিহত হন। রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শাহিন মিয়া বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও সম্মানিত আমিরে জামাত ড শফিকুর রহমান বলেছেন, আপনারা জাতিকে ধোঁকা দিয়েছেন, ইতোমধ্যে তার স্বীকারও করে নিয়েছেন। আপনারা বলেছিলেন, আমরা জনগণকে যদি ধোঁকা দিই তাহলে জনগণ আমাদের আস্তাকুড়ে নিক্ষেপ করবে, সেটি দেখার জন্য আপনারা প্রস্তুত হন। আজ শনিবার ১৬ মে দুপুরে রাজশাহীর মাদ্রাসা ময়দানে ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, গণভোটের রায় অগ্রাহ্য করার অর্থ হচ্ছে এদেশের জনগণকে অপমান করা, তাদের ভোটকে অস্বীকার করা এবং রায়কে বৃদ্ধাঙ্গুলি দেখানো। মনে রাখবেন, জনগণের বিরুদ্ধে দাঁড়িয়ে অতীতে কেউ কোনোদিন রেহাই পায়নি, আপনারাও পাবেন না। সময় থাকতে সৎ পথে ফিরে আসুন, জাতির সঙ্গে গাদ্দারি বেইমানি করবেন না। আপনারা বলুন, আমরা ভুল করেছি, আমরা গণভোটে জনগণের দেওয়া রায় বাস্তবায়ন করব, তবেই হয়তো জনগণ আপনাদের ক্ষমা করবে। আমিরে জামাত ড শফিকুর রহমান বলেন, অসংখ্য মানুষের ত্যাগ ও কোরবানির মাধ্যমে ফ্যাসিবাদী শাসনের অবসান হয়েছে। অনেকের ত্যাগ কোরবানির মধ্য দিয়ে অনেকে প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেতা, মন্ত্রী, এমপি, সংসদ ও বিদেশে চিকিৎসার সুযোগ পেয়েছেন। তাদের আত্মা আমাদের দিকে চেয়ে আছে। এই পরিবর্তন যখন হয় তখন তরুণ-তরুণীরা বুক চিতিয়ে গুলির মুখে আন্দোলন গড়ে তুলেছিল। তিনি বলেন, আমরা যখন বিরোধী দলে থেকে ১৫.৫ বছর এই ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে দফায় দফায় আন্দোলন করেছি, তখন সেই ফ্যাসিবাদ পালিয়ে যায়নি। যেদিন এই তরুণ-তরুণীরা সিদ্ধান্ত নিয়ে সামনে এসেছিল, জনগণ তাদের ডাকে সাড়া দিয়েছিল, আন্দোলন সেদিনই সফলতার মুখ দেখেছিল। এখন সরকারি দলের বন্ধুরা কাউকে বলে শিশু পার্টি আর কাউকে বলে গুপ্ত। যাদের জন্য আজকের গদি, তাদের উপহাস করায় সরকারি দলকে পাওনা বুঝে নেওয়ার জন্য প্রস্তুত হওয়ার আহ্বান জানান আমিরে জামাত। সরকারি দলের সংস্কারের প্রবক্তা দাবির বিষয়ে আমিরে জামাত বলেন, আপনারা নাকি সংস্কারের প্রবক্তা, আপনাদের আগে কেউ সংস্কার কর্মসূচি ঘোষণা করেননি। আফসোস, আপনাদের সংস্কার কর্মসূচির প্রথম দফার সঙ্গেই আপনারাই গাদ্দারি করছেন। বলছেন, সংবিধানের সংস্কার কী জিনিস আপনারা বোঝেন না। আপনারা ইশতেহারে লিখেছিলেন, বাংলাদেশের কোথাও অনির্বাচিত জনপ্রতিনিধি থাকবেন না। সরকার গঠনের পর ৪২ জেলায় ইতোমধ্যে প্রশাসক নিয়োগ দিয়েছেন। আপনারা নিজেদের ইশতেহারের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছেন। তিনি আরও বলেন, আপনারা বলেছিলেন বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করবেন। এখন আপনারা অধ্যাদেশের বিরোধিতা করছেন এবং বলছেন এখন করবেন না। এর মানে হল, বিচার বিভাগকে হাতে রেখে নিজেদের আকাম কুকামের প্রতিবাদ যখন জনগণ করবে, তখন বিচার বিভাগকে অতীতের ফ্যাসিবাদী কায়দায় জনগণের বিরুদ্ধে কাজে লাগাতে চান। আমিরে জামায়াত বলেন, আমরা চেয়েছিলাম ফ্যাসিবাদীরা যেমন করে গুম ও খুনের সংস্কৃতি চালু করেছিল, সেই গুমের সংস্কৃতিকে নির্মূল করার জন্য একটি স্বাধীন গুম কমিশন গঠন হোক। আপনারা তার বিরোধিতা করছেন। আপনারা স্বাধীন মানবাধিকার কমিশন মানছেন না।
একটি নিরপেক্ষ কমিশনের মাধ্যমে পিএসসির নিয়োগও আপনারা মানবেন না, উল্টো পথে চলছেন। মনে রাখবেন, যে পথ ধরে স্বৈরাচার চলছিল একই পথ ধরে আপনারাও হাঁটছেন। এই পথ থেকে যদি আপনারা ফিরে না আসেন, তাহলে স্বৈরাচারীর পরিণতি যা হয়েছে আপনাদের পরিণতিও ভিন্ন হবে না। তিনি বলেন, মাত্র 2.5 মাস সংসদের মেয়াদে আমরা চাইনি আপনাদের শক্ত করে ধরতে, সুযোগ দিতে চেয়েছি। আপনারা নিজেদের ভুল সংশোধন করুন। আমাদের উদারতা যেন দুর্বলতা হিসাবে ধরা না দেয়। জনগণের বিরুদ্ধে মন্দ ও অন্যায় কাজ করলে প্রতিবাদে আমরা ইস্পাতের মতো কঠিন হয়ে দাঁড়াব। দেশ ও জনগণের কোনো ক্ষতি মেনে নেব না। সমঝোতার ভিত্তিতে টাকা নিলে চাঁদা হবে না, সরকারের এক মন্ত্রীর এমন বক্তব্যকে ধিক্কার জানান বিরোধী দলনেতা। ডাক্তার শফিকুর রহমান বলেন, আপনাদের নাম ছিল জাতীয়তাবাদী দল, এখন মানুষ বলে চাঁদাবাজ দল। একটি চাঁদাবাজকেও আপনারা কবজায় আনেননি। জনগণ বিশ্বাস করতে বাধ্য হবে যে মাথা থেকে পা পর্যন্ত সবাই চাঁদাবাজ। নইলে কেন চাঁদাবাজি বন্ধ হচ্ছে না? সব জায়গায় কেন দুর্নীতির মহোৎসব চলছে? গায়ের জোরে সব জায়গায় রাজনৈতিক দখলবাজি চলছে? অযোগ্য লোককে বাংলাদেশ ব্যাংকে নিয়োগ দিলেন। পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর দক্ষ ভিসি, প্রো-ভিসি ও প্রভোস্টদের সরিয়ে দলকানা লোকদের সেখানে বসানো জাতির সঙ্গে স্পষ্ট প্রহসন।